111 সরকারের সময় দেশে ফিরলেই হত্যার হুমকি দেওয়া হয় সংসদে প্রধানমন্ত্রী। শক্তি সাহস যোগানোয় দেশবাসীকে কৃতজ্ঞতা। প্রথম ধাপে 140 উপজেলায় ভোট আজ। নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা হলে মন্ত্রী এমপিদেরও ছাড় নয় বললেন সিইসি। এখনো হজের ভিসা পাননি 50,000 বাংলাদেশি। সৌদি সরকারকে দায় চাপালেন ধর্মমন্ত্রী। শেষ পর্যন্ত সংকট না থাকার আশা। এবং হাওড় অঞ্চলে 98% ধান কাটা শেষ, জানালেন খাদ্যমন্ত্রী। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেচ ব্যাহত, ফলন বিপর্যয়ের আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগের ভেতর থেকেও 2007 সালের 7 মে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 111 সরকারের সময় সরকারের বাধা উপেক্ষা করে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র হয়ে দেশে ফেরা নিয়ে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন। দেশে এলে বিমানবন্দরেই মেরে ফেলা হবে তাকে, এমন হুমকি দেওয়া হয় বলেও জানান প্রধানমন্ত্রী। এরশাদ আমলেও তাকে কয়েকবার গ্রেফতার করা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের শক্তি, সাহস ও ভালোবাসার কারণে ওইসব হুমকি মোকাবেলা করা সম্ভব হয়েছে। সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অনেক উপদেষ্টাও ফোনে বলেছিল আপনি আসবেন না, আপনার বাইরে থাকা যা যা লাগে করব। আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল। কথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টেই মেরে ফেলে দেবে। আমি বলছিলাম আলহামদুলিল্লাহ, আমি নিজের দেশের মাটিতে তো মরবো, কিন্তু আমি আসব। সরাসরি গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি। সেই জন্য আমি শুধু দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমার দলের নেতা কর্মী আজকে অনেকেই বেঁচে নাই। তারা সব কিছু রক্তচক্ষু উপেক্ষা করে এবং সাধারণ জনগণ তারা সেই দিন যে গিয়েছিলেন, যার জন্য আমি দেশে ফিরে আসতে পেরেছি এবং আমি প্রতিজ্ঞা করেছি আমি ফিরে আসবই। যে বাবা মা আমাদেরকে শিখিয়েছেন সাহসের সাথে এগিয়ে চলা এবং সেই সাহসের সাথে এগিয়ে চলে জনগণের জন্য কাজ করা, এবং সেটা আমি করে যাচ্ছি। এবং এর জন্য আমার দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাতে আমি উঠেছি, যে আমি আমার দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই যে আমার আর কিছুই ছিল না, বাবা মা ভাই সব হারিয়ে একমাত্র দেশের মানুষই আমার একমাত্র শক্তি এবং প্রেরণা। আমি সেই শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। বিশ্বকে নিরাপদ ও সবার জন্য বাসযোগ্য করতে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। গণভবনে অন্য এক অনুষ্ঠানে জনগণের কল্যাণের কথা মাথায় রেখে প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। গণভবন থেকে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্সের কো-চেয়ারম্যান নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ মহামারীর জটিলতা সঠিকভাবে সামাল দিয়ে সবার জন্য বাসযোগ্য বিশ্ব গড়তে শক্তিশালী ও দৃঢ় নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। This pandemic has shown us that we are all connected. None of us can be truly safe until we make sure everyone is safe. প্রধানমন্ত্রী বলেন, মহামারী প্রস্তুতি ও পরিস্থিতি সামাল দেয়া সম্পর্কিত সংস্কারের জন্য উচ্চ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। The lessons from COVID-19 emphasizes the need for a coordinated approach to pandemic preparedness and response. এদিকে গণভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কতটুকু উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কাজে লাগবে সেটা আগে বিবেচনা করতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে।
হ্যাঁ, আমরা এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, যে ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো। প্রধানমন্ত্রী এও বলেন, উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে অর্থনীতি গতিশীল হওয়া সহ পরনির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর হওয়া যায়। আমাদের প্রত্যেকটা উন্নয়নটা টেকসই হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে হস্তান্তরের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাষ্ট্রপ্রধানের কাছে পরিচয়পত্র হস্তান্তর করেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের এটি এক অনন্য স্বীকৃতি। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। প্রথম ধাপে ৫৯ জেলার ১৪০টি উপজেলায় ভোট গ্রহণ আজ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন প্রভাবিত করার প্রমাণ পেলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই ৪১৮ প্লাটুন বিজিবি ও ১.৫ লক্ষাধিক আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিনিধিদের সহযোগিতায় এমআর আসাদের রিপোর্ট। এবার ৮ মে থেকে ৫ জুন পর্যন্ত ৪ ধাপে উপজেলা নির্বাচন করছে ইসি। প্রথম ধাপে দেশের ৫৯টি জেলার ১৪০টি উপজেলার ১০,৬০৫টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। আগারগাঁয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে চায় কমিশন। যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। আর তারা যদি শৃঙ্খল আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে। নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা করলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অভিযোগ নয়, আমরা বলবো এভিডেন্স, তথ্যগুলো পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি, তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং কর্মকর্তা ও ১ সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে গোপন বৈঠকে আয়োজন করবার পেছনে যার মূল ভূমিকা ছিল তাকে সহ আমরা মোট ৬ জনকে গ্রেফতার করি। এছাড়া পাবনার সুজানগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে সোমবার রাতে শাহিনুজ্জামান শাহিন নামে এক চেয়ারম্যান প্রার্থী সহ ১০ জনকে আটক করেছে র্যাব। এবার উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়াতে বললেও অনেক উপজেলার ক্ষেত্রেই সিদ্ধান্ত মানা হয়নি। আবার দল থেকে বহিষ্কারের খড়গ মাথায় নিয়েই অনেক উপজেলায় নির্বাচন করছেন বিএনপির অনেকেই। এমআর আসাদ, মোহনা সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচনকে জালিয়াতির নির্বাচন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করতে এই সরকার অবৈধভাবে বারবার ডামি ও প্রহসনের ভোট করে চলেছে। মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে রিজভী এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের কথায় মানুষ সাড়া দিচ্ছে না বলে দাবি করেন তিনি। বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্রকামী কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। প্রহসনের ভোট, জালিয়াতির ভোট, এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। এবছর ১,২৭,০০০ কোটা থাকলেও বাংলাদেশ থেকে হজে যাবেন ৮৫,০০০ জন। এর মধ্যে ভিসা জটিলতায় প্রায় ৫০,০০০ হজযাত্রী। যদিও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বললেন, শেষ পর্যন্ত কাউকেই সমস্যায় পড়তে হবে না। জানান, ভিসা দেওয়ার দায়িত্ব সৌদি আরবের, সমস্যা হলে ব্যর্থতাও দেশটির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন বলেও জানান তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট।
2024 সালে বাংলাদেশের জন্য হজ কোটা ছিল 1,27,000। তবে এবার কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত নিবন্ধন করেছেন 85,257 জন হজযাত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে নিবন্ধন কম হওয়ার কারণ ব্যাখ্যা করেন ধর্মমন্ত্রী। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে, তখন তারা চিন্তা করছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। 2 নাম্বার কথা হলো এটুকু, 1.5 লাখ টাকা হইলে আমরা 2 লাখ টাকা হইলে আমরা উমরা করতে পারি। তো যারা চিন্তা করে যে হজ করতে যাব, আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে, আবার এদিকে এটাও এই কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। 85,000 জনের মধ্যে এখনও অর্ধেকের বেশি আছেন ভিসা জটিলতায়। তারপরও মন্ত্রী বললেন সমস্যা হবে না, সৌদি সরকার নিজেদের স্বার্থেই সবাইকে ভিসা দেবে। আপনার নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে না এবং সুন্দর নির্দ্বিধায় আমরা এটা চালিয়ে নিতে পারবো, সেই সুযোগ আমাদের কাছে আছে। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দ্যাট মিনস বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে। হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তারিখ জানায়নি ধর্ম মন্ত্রণালয়। আমরা সময় বাড়াবো কি বাড়াবো না এই কথাও আমি বলবো না। সময় যে কয়দিনই বাড়াই না কেন বা যেভাবে হোক না কেন, সমস্যা হবে না, এটার উপরে থাকেন। কারণ আমাদের কিছু টেকনিক আছে, কিছু বুদ্ধি করে আমাদেরকে কাজ করতে হয়। বুধবার চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মে রাত 3টায় প্রথম হজ ফ্লাইট যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে ঝাঁজ কমছে না পেঁয়াজের। পাইকারি বাজারেই প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকায়, খুচরায় যা আরও অন্তত 5 টাকা বেশি। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় পেঁয়াজ ব্যাপক হারে না আসা পর্যন্ত কমবে না দাম। রিপোর্ট করেছেন জাহিদ সবুজ। ভারতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরও সুখবর নেই পেঁয়াজের বাজারে। কেননা এলসি খোলাসহ নানা কারণে এখনও বাজারে তেমন একটা আসেনি ভারতীয় পেঁয়াজ। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি পাল্লা বা 5 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 310 থেকে 330 টাকায়, খুচরায় যা কমপক্ষে 70 টাকা। আগের থেকে একটু বাড়ছে, আগে তো ছিল পাল্লা 300 টাকা করেছিল, এখন 20 টাকা বাড়ছে। আগে তো এক পাল্লা হতো আমরা 250, 280 টাকা, 300 টাকার ভিতর নিতে পারতাম, এখন হলো আপনার 330 করে নিলাম এক পাল্লা। একটু কম দামে মিলবে এমন আশায় কেউ কেউ ঘুরছেন বিভিন্ন দোকানে। দাম তো কমে না, দাম তো সে আগের মতো একটু বাড়ছে। দাম যেভাবে কমার কথা ছিল আসাতে সেরকম তো হয় নাই। টাকা কম, জিনিসের দাম বেশি, এর জন্য কিনতেই পারতেছি না। পাইকারি ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। গতকালকে কিনছিলাম পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ 58 টাকা কেজি, আজকে কিনে আনলাম 64 টাকা কেজি। ভারতের আসলে তারপর কমবে না, এখন খালি বাড়বে। বর্তমানে তো বাড়তি একটু বাজার, আজকে 320 টাকা বেচতেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা বাংলাদেশে আসলে ওটা 70-75 টাকা পড়ে, এই কারণে দেশি পেঁয়াজের দাম কমবো না। বাজার সহনীয় রাখতে সরকারকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। শিলাবৃষ্টিতে হাওরের ধানের কোনো ক্ষতি হয়নি দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ইতোমধ্যে সেখানকার 98% ধান কাটা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুন মাসের মধ্যে লক্ষ্যমাত্রার 70% অর্জন করা সম্ভব হবে। ধান ও চালের গুণগত মানে কোনো আপোষ হবে না জানিয়ে কৃষকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। ধান এখন পেকে গেছে, ব্যাপক হারে ধান কাটছে। হাওড়ের যে সমস্ত লেবাররা আসছিল ধান কাটতে, তারা আবার ফিরে আবার ওইদিকে ধান কাটা শুরু করেছে। আশা করি 10 থেকে 12 দিন যদি আমরা সুযোগ পাই, তাহলে আমাদের দেশের ওই অঞ্চলের 80% হয়ে যাবে। শুধুমাত্র সরিষার জমিগুলোতে একটু দেরি হবে। দীর্ঘ তাপপ্রবাহে আরও নেমেছে ভূগর্ভস্থ পানি। সেচের অভাবে পুড়েছে কৃষকের স্বপ্ন। পানি সংকট আর তাপপ্রবাহে ফলন অর্ধেকেরও বেশি কমে যাওয়ার শঙ্কায় কৃষক। আর কৃষি গবেষকরা বলছেন এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। জলাধার রক্ষাসহ নতুন করে জলাধার নির্মাণ না করলে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় বলেও জানান তারা। শেহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট।
মোহাম্মদ মাসুম। 15 বছর ধরে কৃষিকাজ করেন ধামরাই থানার রূপনগর ইউনিয়নে। দীর্ঘ তাপপ্রবাহে পুড়ে যাওয়া মাঠ দেখাতে গিয়ে কষ্টের কিছুটা তুলে ধরেন মোহনা টেলিভিশনের ক্যামেরায়। 2 দিন 4 দিন পর পর যদি আমরা 1 ঘন্টা পানি দেই, আর পানি দিতে পারতাছি না, কারণ লেওয়ার নিচে নেমে গেছে গা। দিনে কারেন্ট থাকে 1 ঘন্টা, কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকে না। একই গল্প অন্তত 5 বছর ধরে কৃষিকাজ করা আরিফুল ইসলামের। এক বুক কষ্ট নিয়ে দেখাতে থাকেন পুড়ে যাওয়া ফসলের মাঠ। আজ 3 দিন 4 দিন যাবত আমি পানি দিতে পারতেছি না। আমার এই ক্ষেত্রে করতে প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে। ফেটে যাওয়া ফসলের মাঠ আর সেচ সংকটে অনিশ্চিত কৃষকের জীবন জীবিকা। প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে উৎপাদন। পানি আরো দিন দিন নিচে নামতে আছে। পানি আগে যে পানি উঠতো তাই খরার কারণে পানি তার অর্ধেক ওঠে। আমার এই বছরে লক্ষ টাকা এই ধানে আবাদে আমার লক্ষ টাকা মার খাওয়া। প্রতিনিয়তই কমছে জলাধার, আর যেসব জলাধার অবশিষ্ট আছে সেখানেও নাব্য সংকটে থাকছে না পানি। এতে করে আরো সংকটে পড়ছে কৃষি। কোনো জমিতে কিন্তু ইরিগেশন দিতে পারছে না, কারণ ইরিগেশনে ইলেকট্রিসিটি পায় হচ্ছে রাতের বেলা, তা হচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা করে পায়। সেই সময় পুরো পানিটা দিতে পারে না। পানি একটু এত মাটি গরম হয়েছে বা ওয়াটার লেভেল এত নিচে নেমে গিয়েছে যে এখন যদি পানিও ঢালে কিছুক্ষণ পর আর পানি থাকে না। খুবই ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, এবং কৃষকদের মাঠে যে খরচ করেছে সেই টাকাটাও তারা তুলতে পারবে বলে আমার মনে হয় না। তাপপ্রবাহ 35 ডিগ্রি বা এর বেশি হলে এবং সে সময় বৃষ্টি না হলে ধান গাছে হিটশক হওয়ার আশঙ্কা দেখা দেয়। ধানি জমি সেখানেও পানি দিতে পারছে না, তাহলে তো ইল যদি কমে যায় তাহলে অর্থনীতির উপর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা হচ্ছে ধান নির্ভর জাতি। সারফেস ওয়াটার, নদী নালা খাল বিলে আমাদের পানি বাড়াতে হবে। আগামীতে যেন বৃষ্টি না হলেও সেটা দিয়ে যেন আমরা সেচ ব্যবস্থাপনাটা চালিয়ে রাখতে পারি। দেশ জুড়ে এবছর শিলাবৃষ্টি ও খরতাপে উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে বলেও মনে করছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বহরে 10টি এয়ারবাস যুক্ত করতে চায় বাংলাদেশ বিমান। এজন্য যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স থেকে ভালো প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানিম্যারি ট্রেভেলিন এর সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। বলেন, মূল্যায়ন কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই এয়ারবাস কেনার বিষয়ে সিদ্ধান্ত হবে। অনিয়ম করে পালিয়ে যাওয়া 7 কর্মচারীকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ফারুক খান। বলেন, আগামী 6 মাসের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে 3rd টার্মিনাল। এয়ারবাস বলতে শুধু ফ্রান্স না, ফ্রান্সে কিন্তু ইউকে আছে, ইউকে, জার্মানি, ফ্রান্স 3 জন মিলে, সুতরাং তারা ওইটাই ইন্টারেস্ট দেখাচ্ছে। ইন দ্য মিন টাইম বোয়িংও আমাদেরকে একটা ভালো অফার দিয়েছে। আমরা এই অফারগুলিকে আমরা ইভ্যালুয়েট করছি, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থে সবচেয়ে ভালো হবে সেটা আমরা কনসিডার করব। 15 মে পর্যন্ত বজ্রবৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান এই তথ্য জানান। তবে গেল মাসের মতো তাপপ্রবাহ আর ফিরে আসার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। গেল 24 ঘন্টায় ফেনীতে সর্বোচ্চ 138 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। আগামী 11-12 তারিখ পর্যন্ত দেশের উপর যে চলমান যে বৃষ্টিপাতের যে প্রবাহ সৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিপাত কিন্তু আগামী 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, তবে বিচ্ছিন্নভাবে। এবং তাপমাত্রা আপাতত 11-12 তারিখ পর্যন্ত আর আপাতত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম। সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করলেও সুফল মিলছে না। বিশেষ করে উত্তরাঞ্চলে এখনও বাল্যবিবাহের প্রবণতা বেশি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এখনও 50% পরিবারে বাল্যবিবাহ হয়। বগুড়া ব্যুরো প্রধান রাসেল কবিরের রিপোর্ট। ইউনিসেফের শিশু নারী বিষয়ক প্রতিবেদন অনুসারে বাংলাদেশের 64% নারীর বিয়ে হয় 18 বছরের আগে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স ন্যূনতম 21 এবং মেয়েদের বয়স 18 হওয়া বাধ্যতামূলক। কিন্তু অশিক্ষা, দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে এ আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ হয়ে আসছে।
বাল্যবিবাহ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন মুখে মুখে সচেতনতা থাকলেও বাস্তবে অপ্রাপ্ত বয়সে বাবার বাড়ি ছেড়ে যাওয়া মেয়েদের এই পরিসংখ্যান বাড়ছেই। এখনো গ্রামে গঞ্জে শহর বন্দরের অন্দরে চুপিসারে থামেনি বাল্যবিবাহ। কাগজে কলমে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলেও কোনো গ্রাম আসলে বাল্যবিবাহ মুক্ত হয়নি। ধরনটা কিন্তু পাল্টেছে। আমরা দেখেছি যেহেতু বাল্যবিয়ে বন্ধের বা প্রতিরোধে আমরা কাজ করি বাংলাদেশ মহিলা পরিষদ থেকে, আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে যেখানে আমরা বাল্যবিয়ে সেদিন বন্ধ করেছি, খবর নিয়েছি যে কিছুদিন পরে অন্য এক জায়গায় গিয়ে কিন্তু সে বাল্যবিয়েটা হয়েছে। গত এক দশকে গাইবান্ধা সহ উত্তরের জেলাগুলোতে বাল্যবিবাহ কিছুটা কমলেও জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা UNFPA এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বয়স 18 হওয়ার আগেই বাংলাদেশে 51% মেয়ের বিবাহ হয়ে যাচ্ছে। 15 বছর বা তার কম বয়সী মেয়ের ক্ষেত্রে এই হার 27%। বাল্যবিবাহ শুধু একজন ব্যক্তি বা তার পরিবার নয়, জনসংখ্যার ভারে নুয়ে পড়া পুরো বাংলাদেশকেই বড় বিপদের দিক নিয়ে যাচ্ছে বলে মন্তব্য তাদের। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া ব্যুরো। আমেরিকান চেম্বার ও দূতাবাসের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে 29তম US ট্রেড শো। বৃহস্পতিবার থেকে 11 মে পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এবছর 44টি দেশ ট্রেড শোতে অংশ নেবে। আমেরিকান পণ্য এবং সেবা প্রদর্শনী ছাড়াও 3 দিনে 5টি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে 50 টাকা। তবে ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা 30 টাকার বিনিময়ে মেলায় ঢুকতে পারবে। We have kept it say 30, but it is waived for the students in uniform and students with ID card. Rest of the people would have to pay a nominal 30 taka for the entry fee. But there is something we will be giving back. From those visitors, we will select by randomly, by a raffle draw, and we will give out some attractive, prizes the way we do it. প্রচণ্ড গরমে রাজবাড়ীর গোয়ালন্দে হিট স্ট্রোকে মারা গেছে খামারের মুরগি। এতে ডিম ও মাংসের উৎপাদনও কমে গেছে 30 থেকে 40 ভাগ। ঘরের চালা, পানির ঝর্ণা এবং বাড়তি ফ্যানের ব্যবস্থা করেও মুরগি সুস্থ রাখতে পারেননি খামারিরা। এক্ষেত্রে খামারিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করার দাবি করেছে প্রাণী সম্পদ বিভাগ। গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন জেসমিন আলম। রাজবাড়ীতে গরমের কারণে হিট স্ট্রোক করে প্রতিদিনই মরছে খামারের মুরগি। কমেছে মাংস ও ডিমের উৎপাদন। মুরগি সুস্থ রাখতে ঘরের চালে মোটরের মাধ্যমে সার্বক্ষণিক পানি ছিটানোর পাশাপাশি বাড়তি ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাপ সহনশীল করতে মুরগিকে খাওয়ানো হচ্ছে ভিটামিন সি জাতীয় ওষুধ। এতে খরচ বেড়ে দ্বিগুণ ক্ষতির মুখোমুখি হচ্ছেন পোল্ট্রি খামারিরা। গরমের জন্য প্রচুর মরতেছে। সারাদিন আমরা কাজ করতেছি, কিন্তু কাজের কোনো ফল আমরা পাচ্ছি না। হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য আমরা উপরে ঝর্ণা সেট করছি, ভিতরে ফ্যান দিছি, মুরগিকে অতিরিক্ত ভিজাইতেছি। খামারিরা বলছেন গরমে মুরগি খাবার খাওয়া কমিয়ে দিয়েছে। এতে ডিম উৎপাদন কমেছে শতকরা 30 থেকে 40 ভাগ। মুরগি সুস্থ রাখতে বাড়তি যত্ন নিতে হচ্ছে। খরচ আমাদের বেশি পড়তেছে এবং বিভিন্ন ওষুধপত্র আমাদের অনেক লাগতেছে। তাপদাহের কারণে আমাদের যে প্রোডাকশন যেটা আসার কথা 18 সপ্তাহে, সেটা মুরগির বয়স এখন 24 সপ্তাহ, এখনো পর্যন্ত ভালোভাবে কোনো প্রোডাকশন আসে না। তাপ প্রবাহের সময় খামারিদের করণীয় বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রতিনিয়ত আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, আমাদের মাননীয় ডিজি স্যারের নির্দেশনা মোতাবেক আমরা খামারিদের মাঠ পর্যায়ে গিয়ে আমরা উঠান বৈঠকের মাধ্যমে, বিভিন্ন সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে আমাদের এই তাপ প্রবাহ যাতে তাদের করণীয় কি, তাদেরকে মেসেজগুলো আমরা বলে দিচ্ছি। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে পোল্ট্রি শিল্প বড় ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন এ খাতের সাথে জড়িতরা। জেসমিন আলম, মোহনা সংবাদ। চলতি মৌসুমে নাটোরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই চলন বিল অধ্যুষিত মাঠগুলোতে শুরু হয়েছে ধান কাটার মহোৎসব। এবার ফলন ভালো হলেও ন্যায্য দাম নিয়ে চিন্তিত কৃষকরা। এদিকে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ, সার ও উপকরণ দিয়ে পরামর্শ দিয়ে সহায়তা করেছে কৃষি বিভাগ। নাটোর থেকে মিজানুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি।
জেলার চলনবিলের মাঠগুলোতে চলছে ধান কাটার মহা উৎসব। চলতি মৌসুমে এখানে 60,775 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2,57,659 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 934 কোটি টাকা। বাড়তি গরমের কারণে এবার ধান খেতে পোকামাকড়ের আক্রমণ না হয় তুলনামূলক ভালো ফলন হয়েছে। এ ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন কৃষকরা। আমার পানিরও সমস্যা নাই, মেন্দা পোকারও সমস্যা নেই। খোরা হিসাবে এবার ফলন আল্লাহ দিলে খুব ভালো ফলন। রোদ তাপের কারণে তারপরও 27 মণ 28 মণ ফলন যাচ্ছে, এতে আমার খুব খুশি। যে মূল্য পাই না, সরকারের কাছে আমাদের দাবি যেন আমাদের সামনে আমাদের ধানটা আমাদের কাছে কিনে নেন। গত বছর 500-600 টাকা করেছি, সেই তুলনায় এবার আমরা 900 টাকা দাম পাচ্ছি মনে করেন। তা আমরা ধান কাটে আমরা খুশি, আবার হচ্ছে গারস্থও খুশি। এই ধান দিয়ে আমার সারা বছরের খোরাক হওয়া যায়। সঠিক সময়ে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ দেওয়ায় ধানের ফলন ভালো হয়েছে বলে জানালেন কৃষি বিভাগের এ কর্মকর্তা। প্রচণ্ড তাপদাহ থাকলেও এবার কৃষকরা সরকারি প্রণোদনার উপকরণ যথাসময়ে পাওয়ার ফলে বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে। আমরা আশা করছি এবার বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষি বিভাগ হতে কৃষকদের সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হলো 34তম জাতীয় মার্শাল আর্ট ও 3য় জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্শাল আর্ট কারাতে কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান মনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন। 3 দিনের আয়োজনে 500 প্রতিযোগী অংশ নিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। ONE-11 সরকারের সময় দেশে ফিরলেই হত্যার হুমকি দেওয়া হয় সংসদে প্রধানমন্ত্রী। শক্তি সাহস যোগানোই দেশবাসীকে কৃতজ্ঞতা। প্রথম ধাপে 140 উপজেলায় ভোট আজ। নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা হলে মন্ত্রী এমপিদেরও ছাড় নয় বললেন সিইসি। এখনো হজের ভিসা পাননি 50,000 বাংলাদেশি। সৌদি সরকারকে দায় চাপালেন ধর্মমন্ত্রী। শেষ পর্যন্ত সংকট না থাকার আশা। এবং হাওড় অঞ্চলে 98% ধান কাটা শেষ, জানালেন খাদ্যমন্ত্রী। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ ব্যাহত, ফলন বিপর্যয়ের আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য